নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। ইহান আগের ন্যায় কিছুটা সুস্থ। মাথার ব্যান্ডেজটা খুলে দেওয়া হয়েছে। হাতের এটা আরও এক সপ্তাহ রাখতে হবে। একটা সার্ভেন্ট রাখা হয়েছে, কিন্তু ইহানের সকল বিষয় আরিহাই দেখে। আরিহা ছোট থেকে ছোট জিনিসের খুব যত্ন রাখছে তার। এতদিন ইহান বুঝেছে আরিহা বাইরে শক্ত হলেও মনের দিক দিয়ে বেশ নরম। আরিহা প্রতিদিন রাতেই জোর করে ইহানের বুকে ঘুমায়। এখন তো এইটা ইহানের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আরিহার প্রতিও একটা মায়া কাজ শুরু করা দিয়েছে, কিন্তু সে তা মুখে মানতে নারাজ। মুখে এখনো হেইটিউ এইটাই ফুটে আছে। এরিনা ঢাকা শহর ঘুরে দেখবে বলে জিদ ধরে, কিন্তু ইহান আর আরিহা কেউই যেতে পারবে না বলে ইহান সোহেলকে বলে এরিনাকে ঢাকা শহরে ঘুরে দেখার জন্য। এতে সোহেল যেন ঈদের চাঁদ হাতে পেয়ে যায়। আর ওর খুশি আর দেখে কে? সে তো এরিনাকে ঘুরাতে এক পায়ে রাজি। অতঃপর 4 থেকে 5 দিন ধরে রোজ সে সকালে বের হয় আর ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখায়। পুরান ঢাকার ঐতিহাসিক স্থান থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত কোনো জায়গা যেন বাদ নেই। এক এক দিন এক এক জায়গায়। সেই দিন তীব্র প্রথমে পুষ্পিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অতঃপর ওকে সেফটিকের জন্য ইঞ্জেকশন দিয়ে ওষুধপত্র কিনে ওকে বাসায় নামিয়ে দেয়। ও বাসায় দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু পুষ্পিতা মানা করে দেয়। ফোন বের করে নিজের ছোট ভাইকে ফোন দেয়। সাথে সাথে ও নিচে ওকে নিয়ে যায়। তীব্র গাড়িতে থাকায় ওর চেহারা তেমন বোঝা যায়নি। তখন ওর ছোট ভাই যখন জানতো এই লোকটা কে, তখন পুষ্পিতা দাঁত কেলিয়ে বলে, উবারের ড্রাইভারের মামারে। তখন তীব্র আহাম্বক বনে যায়। অতঃপর বুঝতে পেরে রাগে ফুঁসতে থাকে। এমন অপমান সে জীবনেও হয়নি সে। তীব্র সেই দিন কিছু না বলে চলে যায়। অতঃপর রাতে পুষ্পিতাকে ফোন করে ইচ্ছে মতো চালায়। হসপিটালে থাকাকালীন তীব্র সুযোগ বুঝে নাম্বারটা নিয়ে নেয়। তখন থেকেই শুরু হয়ে যায় তাদের ফোন আলাপের সূচনা। রাতে আরিহা, এরিনা, ইহান বসে ডিনার করছে। আরিহা ইহানকে খাইয়ে দিচ্ছে। এমন সময় এরিনা ভয়ে ভয়ে ইহানের দিকে বলে, ভাইয়া। ইহান খাবারের দিক থেকে মনোযোগ সরিয়ে এরিনার দিকে তাকায়। এরিনার এমন ভীতু গলা শুনে ভুরু কুচকিয়ে তাকায়, তারপর বলে, কি? এরিনা এবার কাঁপা কাঁপা গলায় বলে। কথাটা শোনার সাথে সাথে ইহানের মুখের রং পাল্টে যায়। চোখ দুটো ভীষণ লাল হয়ে যায়। শরীর রাগে রিরি করতে থাকে। সে চেঁচিয়ে ওঠে, আব্বু আর আম্মু তোর বিয়ের কথা শুনে এখন তোর আর ভাবির সাথে দেখা করতে চাই। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই তাদের বারণ করবি তারা যেন আমার আর আমার স্ত্রীর 30 সীমানাও যাতে না আসে। তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাদের মনে করিয়ে দিবে আমার জন্য তারা মৃত। তাদের জন্য আমার লাইফে কোনো জায়গা নেই, না আগে ছিল না এখন আছে। আই হেট দেম। এই বলে খাবার না খেয়েই দাঁড়িয়ে যায় সে। চেয়ারটা ধাক্কা মেরে দ্রুত পায়ে রুমে চলে যায়। আরিয়া কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থেকে এরিনার দিকে তাকায়। এরিনা ভয়ে কুঁকড়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল এসে ভিড় করেছে। এখনই হয়তো গড়িয়ে পড়বে। আরিয়া তা দেখে টেবিলে থাকা টিস্যু বক্সটি এগিয়ে দেয়। এরিনা একটা টিস্যু নিয়ে চোখের কোণে থাকা জল মুছে ফেলে। আরিয়া শান্ত ভঙ্গিতে সেই এটো প্লেট সরিয়ে নতুন প্লেট নিল খাবার খাওয়ার জন্য। তখন এরিনা বলে, আব্বু আর আম্মুর কথা উঠলেই ভাইয়া প্রতিবারই এমন করে। তাদের প্রতি এতটা ঘৃণা পুষে আছে মনে যে তা চাইলেই দূর করা দুর্লভ। আরিয়া এবার মুখ তুলে এরিনার দিকে তাকায়। এরিনা আরিহার দিকে তাকিয়ে বলে, ও, তুমি তো মনে হয় কিছুই জানো না। ভাইয়া হয়তো বলেনি, নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে আমাদের বাবা মা কই, তাই তো? আরিয়া কিছু না বলে শান্ত ভঙ্গিতে বসে থাকে। এরিনা এবার এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, আমাদের বাবা মা আলাদা থাকে, দে আর ডিভোর্সড। আরিয়া কিছু না বলে শান্ত ভঙ্গিতে বসে থাকে। এরিনা এবার এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, আমাদের বাবা মা আলাদা থাকে, দে আর ডিভোর্সড।
ছোট থেকে দেখে এসেছি বাবা মা দুজনেই কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। মা পার্টি করতে আর বাবা বিজনেসের কাজে। ভাইয়া তো একজন মেয়েদের হাতে বড় হয়েছে। ছোট থেকে ভাইয়া শান্তশিষ্ট ছিল। কোনো প্রকার রাগ বদমেজাজি চঞ্চল ভাব তার মধ্যে ছিলই না। সারাদিনে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকতেন। অতঃপর আমি মায়ের পেটে আসি। দাদুর মুখে শুনে মা নাকি আমাকে জন্মের আগেই মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু ভাইয়ার জন্য পারেনি। ভাইয়া নাকি আমার আসার কথা শুনে অনেক খুশি ছিলেন, হয়তো একাকিত্ব দূরের জন্য এক সঙ্গী পাবে বলে। দাদা দাদি আর বাবা ভাইয়ার কথা ভেবে মাকে এমন করতে মানা করে। অতঃপর মা সকলের চাপে পড়ে আমাকে এই পৃথিবীতে আনে। এই বলে এরিনা তাচ্ছিল্যের হাসি হাসে, কিছুক্ষণ নীরব থেকে বলে, আমি আসার পর ভাইয়া যেন খুশির ত্রিসীমানা ছিল না। সবসময় আমায় আগলে রাখতেন। আমার কান্নাটুকু তিনি সহ্য করতে পারতেন না। আর আমার জন্মের ঠিক 1 মাস পরেই আমার জন্য আরেকটা মেড রেখে মা আবার পার্টি করতে শুরু করে। আমার আর ভাইয়ার প্রতি তার কখনোই কোনো টান ছিল না। বাবাও তেমন গুরুত্ব দিতেন না। আগে এইসবই ভাইয়া খুব কষ্ট পেত, কিন্তু অতঃপর খাপ খাইয়ে নিয়েছিল ওইসবের সাথে। কিন্তু আমায় ভাইয়া সবসময় নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখত, যাতে আমি ভাইয়ার মতো ভালোবাসার কাঙাল না থাকি। ছোট থেকে ছোট কাজ ভাইয়া করে দিতেন। বাবা মার মতো খেয়াল রাখতেন আমার। এইভাবেই আমি বেড়ে উঠি। আমার যখন 7 বছর আর ভাইয়ার 12, তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা আলাদা হয়ে যাবে। তারা নাকি এখন দুজন দুজনকে সহ্য করতে পারে না, অসহ্য লাগে একে অপরকে। ভাইয়া তখন অনেক কেঁদেছিল এমন না করতে। এটাও বলেছি আমার আর ভাইয়ার কথা একবার ভাবতে। আমরা বাবা মা বিহীন কিভাবে থাকবো। তাদের পায়ে পর্যন্ত ধরেছিল সে, কিন্তু তারা মানেনি। আমি দরজার ফাঁকে দাঁড়িয়ে সবই দেখছিলাম আর শুনছিলাম, সাথে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। কিন্তু তাদের মায়া দয়া হয়নি। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তারা আলাদা হয়ে যায়, সাথে আমাদের আলাদা করার চেষ্টাও করে। কোর্টে মা আমার কাস্টাডি নেওয়ার অ্যাপ্লাই করে। তখন ভাইয়া অনেক চেঁচামেচি করে আর কোর্টে গিয়ে জাজকে রিকোয়েস্ট করে আমার যাতে তার থেকে দূরে না করে। জাজ আঙ্কেলের হয়তো ভাইয়ের প্রতি মায়া হয়েছিল, তাই সে আমাদের আলাদা করেনি। তখন কোর্টের থেকে রায় আসে যে আমরা 2 ভাই বোন অন্তত 1 সপ্তাহ করে দুজনের কাছে থাকবো। মানে এই সপ্তাহ বাবার কাছে তো আরেক সপ্তাহ মার কাছে। কিন্তু ভাইয়ার তখন দুজনের প্রতি প্রচণ্ড ক্ষোভ হয়েছিল, প্রচণ্ড ঘৃণা জন্মাতে শুরু করেছিল তার মনে। তিনি কিছুতেই দুজনের কাছে থাকবে না। এমন সময় আমাদের দাদা দাদি এসে আমাদের নিয়ে যায় আর আমাদের মানুষ করতে শুরু করে। আমি মাঝে মধ্যে বাবা মার কাছে থাকতে পেলেও ভাইয়া কখনোই যায়নি। মনের মধ্যে পুষে থাকা ক্ষোভ রাগ ঘৃণা যেন দিন দিন বেড়ে চলেছিল। এর ফলে ভাইয়া হয়ে ওঠে রাগী বদমেজাজি। দুজন প্রায়ই ভাইয়ার সাথে দেখা করতে চাইতো, কিন্তু ভাইয়া করতো না। আস্তে আস্তে আমিও তাদের সাথে দেখা করা বন্ধ করে দিই। এখন মাঝে মধ্যে আমার সাথে হালকা পাতলা কথা হয়। এখন তাদের কথা শুনলেও প্রচণ্ড রাগ কাজ করে মনের মধ্যে। এই বলে এরিনা দম নেয়। হুট করেই ওর চোখের কোণে জল এসে যায়। সে কিছুটা ধরা গলায় বলে, নিজের জীবন সুখময় করতে দুজন মানুষ ঠিকই আলাদা হয়ে যায়, কিন্তু মাঝ দিয়ে নষ্ট হয়ে যায় নিষ্পাপ শিশুদের জীবন। ভেঙে যায় হাজারো বন্ধন ও গ্লানি। তখন আপনও পর হয়ে যায়। একমাত্র তাদের ভুল সিদ্ধান্তের জন্য আমাদের শৈশব একদম তিক্ততায় পরিপূর্ণ ছিল। জানো ভাবি, যখন সকলের বাবা মাকে একসাথে দেখতাম না, খুব কান্না পেত। যখন সকলের বাবা মা ওদের বাচ্চাদের ঘুরতে নিয়ে যেত, আদর করতো বা তাদের খাইয়ে দিত, সত্যি অনেক কষ্ট হতো। আমার জন্য নয়, ভাইয়ের জন্য। আমি তো ভাইয়ার ভালোবাসা আদর পেতাম, কিন্তু ভাইয়া তো তাও পেত না। দাদা দাদি যতটুকু পারতেন করতেন। অবশেষে তারাও 9 বছর আগে আমার ছেড়ে চলে যায়। তখন থেকে ভাইয়ার আমি একাই বড় হয়েছি। আরিয়া সব শুনে চুপচাপ বসে থাকে। গলাটা যেন তারও ধরে আসছে। সে জানে বাবা মা ছাড়া থাকতে ঠিক কেমনটা লাগে, কতটা যন্ত্রণা সহ করতে হয়। আগের কথা মনে করতেই আরিয়ার মাথা ব্যথা ফেটে যেতে শুরু করে। কিছু তিক্ত স্মৃতি হানা দিতে থাকে মস্তিষ্কে। আরিয়া এবার তারও বাঁ পাশে থাকা গ্লাসটি উঠিয়ে তার মধ্যে থাকা পানিটি খেয়ে ফেলে। তারপর জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে নেয়। অতঃপর এরিনা মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, সকলের জীবনেই কিছু না কিছু অপূর্ণতা রয়েই যায়, যা হয়তো চেয়েও পূর্ণতা পায় না আর হয়তো কখনো পাবেও না। কিন্তু আমাদের সেই অপূর্ণতা নিয়ে বাঁচতে শিখতে হয়। সেই অপূর্ণতা একসময় আমাদের কষ্টে পরিণত হয়। কষ্টের একটা ডেফিনেশন আছে, জানো কি? এরিনা এবার বাচ্চাদের মতো মাথা নাড়ায়। আরিহা মুচকি হেসে বলে, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে। হুমায়ুন আহমেদ। সকলের ভাগ্যে সব থাকে না,
তাই যেটা তোমার ভাগ্যে নেই তা নিয়ে ভাবতেও নেই। আমার থাকি বর্তমানে, আর আমাদের বর্তমানটাই আসল সত্যি। এই বর্তমানকে তুমি যেভাবে ইচ্ছে সেইভাবেই গড়তে পারো। অতীত থাকবেই কষ্ট দিতে, তাই সেটা নিয়ে যত কম ভাববে তত কষ্ট কম হবে, বুঝলে নন্দিনী? এরিনা মাথা দুলায়। আরিহা মুচকি হেসে ওকে নিজ হাতে খাইয়ে দেয়। অতঃপর নিজের না খেয়ে সবকিছু গুছিয়ে উঠে যায়। রুমে এসে দেখে ইহান বিছানায় বা হাত কপালে দিয়ে শুয়ে আছে। চারিদিকে কেমন এক ভাসপা গন্ধ। আরিহার বুঝতে দেরি নেই ইহান স্মোক করছে। আরিহা কিছু না বলে লাইট অফ করে চুপচাপ গিয়ে ইহানের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। ইহান প্রথমে আরিয়াকে সরিয়ে দিতে চাইলেও চুপ হয়ে যায়, কেননা হুট করেই নিজের বুকের ভেতরের কষ্টটা হালকা কমে আসে। কেন বুঝতে পারলো না সে? হয়তো এই প্রথম তার কষ্টের সময় কেউ ওকে আগলে রেখেছে, ওর বুকে মাথা রেখে কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করেছে। কথায় আছে, কষ্ট ভাগ করলে কষ্ট কমে। তাহলে কি আজ আরিয়া নীরবে ওর কষ্ট ভাগ বসাতে চেয়েছে? কিন্তু কেন? প্রতিদিনের মতো আজও এরিনা সোহেলের সাথে বেরিয়ে পড়ল। আজ এরিনা আবদার করেছে সে রিকশায় উঠবে। অনেক বছর ধরে সে রিকশায় ওঠে না। সোহেলও এরিনার এক কথায় রাজি হয়ে যায়। দুজন পাশাপাশি বসে আছে একই রিকশায়। আকাশটা আজ হালকা মেঘলা। ঘন কালো মেঘ এসে হানা দিয়েছে আকাশের বুকে। বর্ষার আগমন হয়েছে আজ প্রায় 3 দিন হতে চলল। বর্ষার প্রথম বর্ষণ হয়তো আজই হবে। শো শো বাতাস বইছে, তার সাথে তাল মিলিয়ে এরিনার চুলগুলো দোল খাচ্ছে। কয়েকটা আবদ্ধ চুল উড়ে যাচ্ছে বাতাসের সাথে। ওড়না গলায় ঝুলে থাকায় বাতাসের সাথে দোল খাওয়ার ইচ্ছেটাকে মনে হয় সে দমিয়ে দিল। এরিনা প্রাণ খুলে এইসব অনুভব করছে। কানাডায় এমন মনোরম পরিবেশ পাওয়া যায় নাকি? বাংলাদেশের হাওয়া বাতাসের কথাই আলাদা। সোহেল ঘোর দৃষ্টিতে এরিনার দিকে তাকিয়ে আছে। নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো যেন মস্তিষ্ক বেয়ে বিচরণ করে চলেছে। এরিনার মুখে শুভ্রতাময় হাসি যেন সোহেলের ভালো থাকার কারণ হয়ে উঠেছে। দুজনই বেশ উপভোগ করছে পরিবেশটা। তখনই এরিনা বলে, সোহেল ভাইয়া, ফুচকা খাবো। ভাইয়া কথাটা শুনতেই সোহেলের মনের মধ্যে বুনা হাজারো স্বপ্ন অনুভূতি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মুখে এক মলিন হাসি ফুটিয়ে বলে, তুমি ফুচকা চিনো? এরিনা খুশি হয়ে বলে, হোয়াই ওন্ট আই? বাঙালি মেয়ে হয়ে ফুচকা চিনব না? খাওয়াবেন আজ আমায়? সোহেল এবার মুচকি হেসে বলে, খাবো, কিন্তু এক শর্তে। এরিনা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলে, হোয়াট কন্ডিশন? সোহেল মুচকি হেসে বলে, আমাকে আর ভাইয়া বলবে না, কল মি অনলি সোহেল, ওকে? এরিনা মিষ্টি হাসি দিয়ে বলে, দ্যাটস ইট, নো প্রবলেম। আই উইল কল ইউ অনলি সোহেল। সোহেল এবার বিশ্বজয়ের হাসি হাসে। রাহুল অর্পিতা পিছে পিছে ব্যাগ নিয়ে ঘুরছে, আর অর্পি এক এক দোকানে গিয়ে এইটা ওইটা দেখেই চলেছে। পছন্দ হলে তো এই দিক ওই দিক না তাকিয়ে সাথে সাথে তা কিনে নিচ্ছে। এদিকে অর্পির পুরো শপিং এর খরচ যাচ্ছে রাহুলের পকেট থেকে, যার জন্য রাহুলের অবস্থা বেশ খারাপ। রাহুল এবার আহত কণ্ঠে বলে, বেবি আর কত শপিং করবে গো? আই এম টায়ার্ড নাও। অর্পি একবার রাহুলের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, এখনো তো অর্ধেক শপিংও হয়নি বেবি, আর তুমি এখনই টায়ার্ড হয়ে গেলে? এইটা কোনো কথা? রাহুল তো এই কথা শুনে এখন যেন হার্ট অ্যাটাক করবে। মেয়ে বলে কি? রাহুল 2 হাত প্রায় 15টা শপিং ব্যাগ, তাও বলে অর্ধেক শপিংও হয়নি। রাহুল এবার কাঁদো কাঁদো হয়ে মনে মনে বলে, আল্লাহ তুমি ধরি ফালাও, আমি উপরে উঠি। কোন দুঃখে যে এর প্রেমে পড়ছিলাম, জীবনটা আমার তেজপাতা করে ফেলল। এই অবিচার দেখে তুমি এখনো চুপ কিভাবে? হাউ হাউ। রাহুল কিছু না বলায় অর্পি রাহুলের কাঁধে হাত রেখে বলে, বেবি কি ভাবছো? আমার জন্য কি এতটুকু কষ্ট করতে পারবা না? আমি তোমার একটা মাত্র গার্লফ্রেন্ড, তাই না? আমার জন্য একটু কষ্ট না করলে কার জন্য করবা? রাহুল এবার বিড়বিড় করে বলে, একটা দিয়েই মন, পেট, প্রেম
শখ মিটে গেছে। অর্পি এবার বলে। কিছু বললা বেবি? রাহুল এবার অপ্রস্তুত হয়ে বলে। আরে না না, আমি আমার একটা মাত্র বেবির জন্য একটু তো কষ্ট করতেই পারি, তাই না? অর্পি এবার খুশি হয়ে বলে। আই লাভ ইউ বেবি। রাহুল এবার স্নিমিত হেসে বলে। আই লাভ ইউ টু জান পাখি। অর্পিতার পা এখন বেশ ভালো, তাই সে আজ কিছু কিনা কাটা করতে যমুনা ফিউচার পার্কে চলে যায়। সেখানে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখছে। তখন পেছন থেকে কেউ বলে ওঠে। পুষ্পরানী, আমায় ফেলে একা একা কই যাও গো? পুষ্পিতা এবার পিছে ঘুরে একজন মাস্ক আর কাপ পরা একজন লোককে দেখে। পুষ্পিতা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তীব্র কিছুটা অনুমান করতে পেরে মাস্কটা খোলে। পুষ্পিতা চেনার সাথে সাথেই আবার মাস্ক পরে নেয়। সেলিব্রিটি মানুষ, কখন কে এসে ঝাঁপিয়ে পড়ে কে জানে। এইভাবেও গ্রুপের মধ্যে সকল মেয়েরাই ইহান আর তীব্রের জন্য পাগল। পুষ্পিতা তীব্রকে দেখে রেগে যায় আর তীক্ষ্ণ গলায় বলে ওঠে। আমার পিছু পিছু করতে করতে এইখানেও চলে আসছেন? রাতের ঘুম হারাম করে কি মন ভরেনি? যখন তখন ফোন দিয়ে জ্বালিয়ে মারেন, আবার এখন পিছুও নেওয়া শুরু করেছেন। তীব্র দাঁত কেলিয়ে বলে। মধু যেখানে মৌমাছি তো সেখানেই যাবে পুষ্পরানী। পুষ্পিতা এবার বিরক্তিকর একটা ভাব নিয়ে তাকায় আর বলে। লেম মার্কা ডায়লগ। তীব্র পুষ্পিতার অমন চাহনি দেখে নিজের বুকের বাঁ পাশে হাত রেখে বলে। হাই মে মার যাবা, তোমার এই চাউনি বুকে ঝড় তুলল গো পুষ্পরানী। মনটা চাই যে। এই বলে ঠোঁট দুটো উঁচু করে ফ্লাইং কিস দিয়ে বলে। আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে। তীব্রের এমন কথায় পুষ্পিতা রেগে মেগে বোম হয়ে যায়। তারপর কটমট করে পড়তে থাকে। আমার জুতা আপনার গাল, জোস কম্বিনেশন। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, সে নিজ গতিতে অতিবাহিত হতেই থাকে। সময়ের সাথে তাল মিলিয়ে একের পর এক ঋতু এসে চলে যায়। পরিবর্তন হয় দিন, মাস, বছরের সাথেই পরিবর্তন হতে থাকে মানুষের জীবন। কেউই ব্যস্ততায় ডুবে থাকে, তো কেউ কারোর স্মৃতির মাঝে। কেউ সুখে থাকে তো কেউ কষ্টে। বড়ই বৈচিত্র্য মানুষের জীবন ও তাদের জীবনের ধারা। ইহান এখন বেশ সুস্থ। ডান হাতের প্লাস্টারটাও খুলে ফেলা হয়েছে। মাথার ঘাটাও বেশ শুকিয়ে এসেছে, যার ফলে আরিয়াকে এখন আর বাসায় থাকতে হয় না। অফিসে গিয়ে কাজ করতে পারে সে। সামনের সপ্তাহেই রোজা শুরু হয়ে যাচ্ছে। যেহেতু আরিয়ার ডিজাইনার, সেহেতু রোজার মাসে অর্ডারগুলোও তুলনামূলক বেশি হয়ে থাকে। এর জন্য ওর অফিসে কাজের চাপও ও মাত্রাতিরিক্ত বেশি। পুষ্পিতা আর নীরাও নিজেদের কাজে স্থির হয়ে গিয়েছে। ইহানও কাজে লেগে পড়েছে। রোজার মাস নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে। মাঝে তার অনেকখানি গ্যাপ হয়ে গিয়েছে, তাই ইউটিউবে ভিউজ কমে এসেছে। ভিউজ আবার বাড়াতেই ইহান, তীব্র, সোহেল, রাহুল আর অর্পা লেগে পড়েছে। এই 5 জনকে নিয়েই তাদের গ্রুপ। শুরু থেকে ওরা একই সাথে কাজ করে আসছে। আরিয়া আর ইহানের মাঝে সব স্বাভাবিক হলেও কিছু জিনিস অস্বাভাবিকই রয়ে গিয়েছে, যেমনটা তাদের প্রতি তাদের মনোভাব। আরিয়া আগের মতোই আছে, একদম কঠোর, কিন্তু ইহান আরিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছে। কিন্তু সে তা কখনো প্রকাশ করে না, কেননা এখনও অতীতের কিছু পিছুটান রয়ে গিয়েছে। সব ভুলে আগে এগুতে পারছে না সে। এই কয়েকদিনে ইহান আরিয়াকে অনেক কাছ থেকে জেনেছে। মেয়েটা বাকি 8-10টা মেয়ের মতো। অল্পতে সে কাঁদে না, অতিরিক্ত কাঁদে না। বলতে গেলে মেয়েটা কাঁদতেই জানে না। প্রাণ ভরা হাসি তো মুখে দেখাই যায় না। দুর্লভ, ব্যস্ত প্রায়, রাগটা একটু বেশি। তার দৃষ্টি অতি শুকনো, চট করেই সব বলে ফেলতে পারে। সাথে ওর সিক্স সেন্সও বেশ প্রখর। কষ্ট সহ করার অসীম ক্ষমতা আছে মেয়েটার মধ্যে। সবসময় শান্ত থাকবে অথবা বিরক্ত থাকবে, কিন্তু আপনজনদের খেয়াল রাখতে জানে। ইহানের মনের এইবার আরিয়াকে ভালো করে জানার জন্য এক অজানা কৌতূহল জাগ্রত হয়েছে। মনের মধ্যে কি বয়ে বেড়াচ্ছে মেয়েটার, কি এমন কষ্ট তার। দিন শেষে ওর মনে একটা কথাই মস্তিষ্কে ঘুরে বেড়ায়, আরিয়া কি আদৌ তাকে ভালোবাসে?
নাকি সে যা করেছে এই সবই তার শাস্তি মাত্র? কিন্তু উত্তরের কোঠা তার প্রতিবারই শূন্য থাকে। সোফায় আরিহা ক্লান্ত শরীরে এলিয়ে দেয়, মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। সাদা কামিজটি লেপ্টে আছে গায়ের সাথে, চুলগুলো ছাড়া, চোখ দুটি ক্লান্তিতে ভরে এসেছে, ঠোঁটটা একদম শুষ্ক, চোখের নিচে কালিও পড়তে শুরু করেছে। মাথাটা যেন ব্যথায় ফেটে যাচ্ছে, সাথে কেমন মাথা ঘোরাচ্ছে আর বমি বমি ভাব হচ্ছে। কিন্তু সেদিকে আরিহার কোনো হেলদোলি নেই, সে শান্ত হয়ে বসে আছে। আরিহার এবার কিছু না ভেবে চটজলদি দাঁড়িয়ে পড়ে আর এগিয়ে যায় রুমের দিকে। এইভাবে আলসেমি করে বসে থাকলে হবে? ফ্রেশ হয়ে আবার কিছু ফাইল দেখতে হবে তার। রাতে খাবারের টেবিলে বসে আছে সবাই, আরিহা খাচ্ছে আর ফোনে কিছু ইনফরমেশন দেখছে। ইহান এরিনাকে খাই দিচ্ছে। 2 দিনের মাঝে এরিনা ব্যাক করছে, তার ছুটি যে ফুরিয়ে এসেছে, তাই তো ইচ্ছে মতো ভাইয়ের আদর করিয়ে এনেছে। আরিয়া এবার ফোন থেকে চোখ সরিয়ে এরিনার দিকে তাকায়, তারপর স্নিগ্ধ হেসে বলে, এরিনা সব কিছু প্যাক করে ফেলেছো তো? কোনো কিছুর দরকার হলে বলো, আমি এনে দেবো না। এরিনা তখন মিষ্টি হাসি দিয়ে বলে, না ভাবি, আর কিছু লাগবে না, সব কিছু প্যাক করা হয়ে গিয়েছে। ইহান তখন একটু অভিমানী সুরে বলে, আর একটা মাস থেকে যেতে পারলি না? একেবারে ঈদটা আমাদের সাথে করেই যেতে পারতি। এরিনা এবার মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ, পড়াগুলো তো গোল্লায় যাবে তাই না? তুমি অসুস্থ হো বলে 1 মাসের ছুটি নিয়ে এসেছিলাম, তা না হলে এই সময় আসা সম্ভবই ছিল না। কতটা পিছিয়ে গিয়েছে জানো? লুনা প্রতিদিন নোটগুলো দেয় বলে কিছুটা হলেও কভার আপ করতে পারছি, আবার বলছো আরও 1 মাস থাকতে? ইম্পসিবল। ইয়ান এবার আহত সুরে বলে, তো কি করব বল? ওইখানে তুই একা ঈদ করবি ভাবলেই তো কেমন লাগে। তোর ইচ্ছে ছিল বাইরে পড়ার, তাই তোকে অনিচ্ছা সত্ত্বেও বাইরে পাঠিয়েছিলাম আমি, তা না হলে নিজের থেকে এত দূরে কখনো পাঠাতাম না তোকে। এরিনা এবার মুচকি হেসে বলে, আর 1টা বছর সহ্য করো ভাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর মাত্র 1টা বছর বাকি, তারপর একেবারে পার্মানেন্টলি তোর কাছে এসে পড়বো নে, কেমন? ইহান মুচকি হেসে বলে, ফ্লাইট কখন তোর? এরিনা বলে, কাল রাত 1টায়। খাওয়ার শেষে সকলেই যার যার রুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আরিহা এরিনার রুমে 4টা প্যাকেট নিয়ে আসে, সেগুলো এগিয়ে দিয়ে এরিনাকে বলে, আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু উপহার নন্দিনী। এরিনা প্যাকেটগুলো খুলতেই দেখে 2টা খুব সুন্দর ডিজাইনার ড্রেস, সাথে একজোড়া হিল জুতা আর ডায়মন্ডের 2টো চুড়ি। এরিনা অবাক চোখে আরিহার দিকে তাকায়, তারপর বলে, ভাবি, এইগুলো তো জাস্ট ওয়াও, এত সুন্দর গিফট দেওয়ার জন্য এতগুলো ভালোবাসা। আরিয়া এবার হেসে বলে, তোমাকেও এতগুলো ভালোবাসা। বর্ষার মৌসুম একদম ঝেঁকে ধরেছে। হুঠাৎ বৃষ্টি যেন এখন স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে, যেমন হয়েছে কিছুক্ষণ আগেই। ভোরতে ধুমসে শুরু হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি, 9টার দিকে এসে বৃষ্টি থামে। হিম শীতল বায়ু বইছে বাইরে, ঘাসের উপর রয়েছে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা, গাছের পাতার ফাঁকে এখনো চুয়ে চুয়ে পানি গড়িয়ে পড়ছে। সতেজ হয়ে উঠেছে কাঠগোলাপের পাপড়িগুলো, ভেজা মাটি আর ভেজা ফুলের গন্ধে চারদিক মৌ মৌ করছে। রাস্তার ফাঁকে বৃষ্টির পানিগুলো জমে আছে, দ্রুত বেগে গাড়ি ছুটে যাওয়ার ফলে পানিগুলো ছিটকে আসছে। ধানবনটির লেকে বসে আছে এরিনা, পাশেই মলিন মুখে বসে আছে সোহেল। এরিনা আর চোখে সোহেলের দিকে তাকিয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা একদম মলিন। পরনে সাদা কালো চেক শার্টের প্রথম 2টি বোতাম খোলা। এরিনা আজ চলে যাবে শোনার পরপরই মুখটা একদম মলিন হয়ে যায়। এরিনার এখন অসহায় চোখে সোহেলের দিকে তাকায়। এই কয়েকদিনে সোহেলের প্রতি তার বেশ একটা মায়া জমে গিয়েছে, ভালো লাগার এক সুপ্ত অনুভূতি নাড়া দিয়েছে ওর মনে। সোহেলকে ছেড়ে যেতে ওর বেশ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সোহেল এবার শান্ত কণ্ঠে বলে, আজকে চলে যাচ্ছ তাই না? এরিনা ছোট্ট করে বলে, হুম। সোহেল এবার কিছু না বলে উঠে দাঁড়ায় আর সামনের দিকে হাঁটা ধরে। সোহেলের এমন কাজে এরিনা বিস্মিত চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি থেকে কি হলো কিছুই বুঝে উঠতে পারছে না সে। অতঃপর মন খারাপ করে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকে, চোখ বেয়ে হয়তো এখনই 2 ফোঁটা জল গড়িয়ে পড়বে। ঠিক এমন সময় কেউ ওর সামনে হাঁটু গেড়ে বসে
এরিনা মাথা তুলে দেখে সোহেল। সোহেলের হাতে 4টে রক্তগোলাপ, মুখে এক মিষ্টি হাসি। সোহেল এবার বলে, কিভাবে মনের কথা বলতে হয় আমি জানি না। আসলে কখনোই এই মনের কথাগুলো বলার মতো মানুষ খুঁজে পাইনি, তাই আজ হয়তো সব গুলিয়ে ফেলছি। আমি তো কিছু ঘুরিয়ে পিছিয়ে বলতে পারি না, যার জন্য সরাসরি বলছি তোমায় ভালোবাসি, তোমায় খুব বেশি ভালোবাসি। তোমার এই মায়ার জালে ফেঁসে গেছে আমি মায়াবতী। তোমার জন্য এই প্রেম রোগে আক্রান্ত আমি এখন, যার কোনো নিরাময় নেই। তাই আমি চাচ্ছি তোমায় এই প্রেম রোগে আক্রান্ত করতে, আমার মধ্যে তোমার আবদ্ধ করতে। কথা দিচ্ছি সবসময় তোমায় অন্তরালে তুমি এই থাকবে। এখন তুমি কি আমায় অনুমতি দিবে তোমার অন্তরালে আমিটা হতে? হবে কি তুমি আমার? সব শুনে এরিনার চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কষ্টের না, বরং খুশির। সে মুখে এক প্রশান্তির হাসি ঝুলিয়ে হাতটা এগিয়ে ফুলগুলো নিয়ে নেয় আর অস্পষ্ট স্বরে বলে, হ্যাঁ। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে এরিনা, সাথে তার আরিয়া, ইহান। সোহেল আসতে চেয়েছিল, কিন্তু ইহান যদি প্রশ্ন করে বা কিছু মনে করে তখন সে কি বলবে, এই ভেবে আর তার আশা হলো না। কিন্তু ফোনে ঠিকই কথা হয়েছিল। এরিনা সকলকে বিদায় দিয়ে চলে যায় ভিতরে। ইহান সেদিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। আরিয়া ইহানের দিকে তাকিয়ে বলে, এখন কি বাসায় যাবে নাকি না? ইহান একবার আরিয়ার দিকে তাকিয়ে বলে, না, এখনই বাসায় যাব, চল। এই বলে দুজনে একসাথে গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে আপন গতিতে। আরিয়া ড্রাইভ করছে। ইহান আর চোখে আরিয়াকে দেখছে। কেন যেন আজ আরিয়াকে দেখতে ইচ্ছা করছে। পরন্ত বিকেলের শেষ ভাগ, গোধূলির শেষ প্রহরে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে। আকাশে ছড়িয়ে আছে রক্তিম আভাটি। সেই আভাটির হালকা আলো এসে পড়েছে আরিয়ার উপর। এর প্রভাবে সাদা টপসটিও রং যেন বদলে ফেলেছে। মুখটা একদম স্নিগ্ধ হয়ে উঠেছে, কিন্তু তাও কোথাও কি যেন কমতি লাগছে। ইহান ভাবতে থাকে সেই কমতিটি কি। অতঃপর একটু ভাবার পর সে এখন যদি মুখে ছোট্ট একটি হাসি থাকতো, তাহলে যেন মেয়েটিকে একদম পরিপূর্ণ লাগতো। কিন্তু মেয়েটা যে হাসতে জানে না। এই ভেবে ইহান দীর্ঘশ্বাস ফেলে। হুট করেই ইহান আরিয়ার দিকে এক প্রশ্ন ছুড়ে মারে, তুমি এমন কেন? এমন এক খাপছাড়া প্রশ্ন শুনে আরিয়া কিছুটা বিস্মিত হলো। আরিয়া একবার ইহানের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে এমন প্রশ্ন করার পেছনে উদ্দেশ্য কি আর সে কি বোঝাতে চাচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারল না। এই প্রথম আরিয়া কাউকে বুঝতে ব্যর্থ হলো। অবশ্য ইহানের সাথে ঘটা বেশিরভাগ ঘটনাই ওর জীবনের প্রথম অভিজ্ঞতার মধ্যে পড়ে। আরিয়া এবার ইহানের দিকে উল্টো প্রশ্ন ছুড়ে মারে, এমন বলতে কেমন? ইহান এবার আরিয়ার দিকে ঘুরে বসে বলে, এই যে সবসময় একদম সাদা পোশাক পরো, সাদা বাদে অন্য কোনো রং আজ পর্যন্ত তোমায় পরতে দেখেছি বলে মনে হয় না। মাঝে 2-3 বার সাদার সাথে অন্য রঙের মিশ্রণ আছে এমন জামা পরতে দেখেছি, কিন্তু তাও তো সেই সাদাই ছিল। এমন কেন? তার উপরে এত কঠোর কেন তুমি? আরিয়া তখন আর চোখে ইহানের দিকে তাকায়। চোখে মুখে তার কৌতূহলের ছাপ স্পষ্ট। আরিয়া চোখ ঘুরিয়ে কিছু না বলে ড্রাইভ করায় মনোযোগ দেয়। ইহান আবার প্রশ্ন করতে গেলে আরিয়া বলে, সময় হোক উত্তর পাবে। এই বলে আবার ড্রাইভ করতে থাকে। ইহান এবার বেকুবের মতো তাকিয়ে থাকে। কিছু দূর যেতেই সিগন্যালের জ্যাম পড়ে। ঢাকা শহরে এই সিগন্যালের জ্যাম ঠিক কত দীর্ঘ হয় তা শুধু মাত্র ঢাকায় যাতায়াত করা পথিকরাই জানতে পারে। আর এদের সকলের কাছে যে এই সিগন্যালের জ্যামের মস্ত বিরাট এক অসহ্য বয়ে আনে তাদের মাঝে। কেননা এই জ্যাম ঠিক কখন ছুটে তার কোনো নির্দিষ্ট সময় নেই। কখনো এই জ্যাম চোখের পলকে ছুটে যায়, তো কখনো ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে পার করতে হয়। যানবাহনের হর্ন, নিকৃষ্ট কালো ধোঁয়া, তাদের মধ্যে ছেয়ে যায় একরাশ তিক্ততা আর বিরক্তিকর ভাব। দূরে গন্তব্যকারী মানুষদের জন্য আতঙ্কের আরেক নাম এই সিগন্যাল জ্যাম। আরিয়া ভালো করেই জানে এই জ্যামে সহজে ছুটবে না, আর এইটা মোক্ষম সময় ইহানের প্রশ্নের উত্তর দেওয়ার। তাই আরিয়া ইহানকে উদ্দেশ্য করে বলে, আপনার প্রথম প্রশ্ন আমি কেন সাদা রং বাদে অন্য কোনো রং পরিধান করি না, তাই তো?
ইহান এবার মাথা দোলায়। আরিহা এইবার নিজের সিটে মাথা এড়িয়ে দিয়ে শান্ত ভঙ্গিতে বলে, রং তুলি চেনেন? চেনেন অবশ্যই। রং তুলির মধ্যে থাকা সাদা রংটায় ম্যাজিক দেখেছেন কখনো? হয়তো না। সাদা রংটি সবসময় নীরব আর শান্ত। সে একটি জায়গায় চুপ করে বসে থাকে, যেন তার এইখানে কোনো কাজই নেই। কিন্তু আমরা সকলেই জানি তার গুরুত্ব ঠিক কতটুকু। এর ক্ষমতা যে অসীম। সাদা রং থেকেই কিন্তু সকল রঙের উৎপত্তি, সকল বর্ণের জন্মদাতা সে। আমরা খালি চোখে না দেখলেও তার অস্তিত্ব কিন্তু ঠিকই রয়ে গেছে। সাদা সকল রঙের অস্তিত্ব ঠিকই, কিন্তু তার অস্তিত্ব কেউ নেই। আমিও এই সাদা রঙের মতোই সকলের জীবনে নতুন এক রং তৈরি করে দিয়ে নিজের অস্তিত্ব তাদের মধ্যে ছেয়ে দেই, আর তারা উপলব্ধি পর্যন্ত করতে পারে না। কিন্তু একসময় ঠিকই তারা এই অস্তিত্বটা খুঁজে পাবে, কিন্তু তখন যে অনেক দেরি হয়ে যাবে। এই বলে বাঁকা হাসি আরিহা। ইহান অবাক চোখে আরিহার দিকে তাকিয়ে আছে। কোত্থেকে আরিহা কোথায় গেল সে? আরিহা ইহানের অবস্থা বুঝতে পেরে বলে, জানি হয়তো কিছুই বোঝেননি। অবশ্য আমার কথাগুলো এখন না বুঝলেও কোনো এক সময় ঠিকই বুঝবেন, কিন্তু হয়তো তখন আমি থাকবো না। আপাতত এতটুকু জেনে নেন, আমার জীবন সাদা আলোর মতো, আর এর তিক্ততা প্রখর। এই তিক্ত আলো মানুষকে ভস্ম করার মতো ক্ষমতা বহন করে, আবার মানুষকে গড়তেও সাহায্য করে। তাই তো নিজেকে সব সময় সাদার আলোর বেড়াজালে আবদ্ধ করে রাখি, আর এর জন্যই আমি এত শক্ত। আশা করি এখন আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ইহান আর কিছু বলতে যাবে, তখনই সিগন্যালের জ্যাম ছেড়ে দেয়, আর আরিহা মুচকি হাসে, যার অর্থ এই প্রশ্ন করা আর উত্তর দেওয়ার সময় এখানে সমাপ্তি। পুষ্পিতা পার্কের বেঞ্চে চুপচাপ বসে আছে। মনের মধ্যে জমে আছে আকাশ সমতুল্য মেঘ। মাঝে মাঝে গর্জে উঠছে মেঘগুলো, যখন তখন বর্ষণ হতে পারে। কিন্তু কেন? এর মোক্ষম কারণ হচ্ছে তীব্র নামক ছেলেটি। তিন দিন যাবৎ ধরে উধাও। না কোনো কল, না কোনো মেসেজ, না কোনো কিছু করেনি সে। প্রথম দিন পুষ্পিতা এইসব গায়ে না নিলেও দ্বিতীয় দিন থেকে মনটা যেন ছটফট করতে থাকে। ভয়ানক ধরনের মিস করা শুরু করে তাকে। সারাদিন ফোনের স্ক্রিনের পানে তাকিয়ে দিন কাটায় সে। এই বুঝি তীব্র একটা দুষ্টুমি পূর্ণ মেসেজ এলো, এই বুঝি ওকে জ্বালানোর জন্য ফোন এলো। কিন্তু প্রতিবারই সে নিরাশ হয়েছে। তৃতীয় দিনে তো সে পাগল প্রায় হয়ে যায়। তখন সে উপলব্ধি করতে পারে যে এই এক মাসে তীব্র তার এক ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যা এখন চেয়েও সে বদলাতে পারবে না। তীব্র পাগলামো যে ওর মনে গেঁথে গেছে, ওর প্রতি যে সে দুর্বল হয়ে পড়েছে। পুষ্পিতার হুট করে ভয় পেতে শুরু করে। এত অবহেলা ও অপমানের পরে কি তীব্র এখন নিজের পরাজয় মেনে নিয়েছে? পিছপা হয়ে গিয়েছে সে কি এখন তাকে ভোলার চেষ্টা করছে? তার প্রতি ভালোবাসার দাবি ছেড়ে দিয়েছে? এইসব ভেবেই পুষ্পিতার ভেতরে এক অজানা ভয়ে বাসা বাঁধতে শুরু করে। তীব্রকে হারিয়ে ফেলার ভয়। সে এখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। প্রচন্ড রকমের কান্না পাচ্ছে তার, কিন্তু কান্না করতেও পারছে না। কি অবস্থা! সে মাথা নিচু করে তার পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এমন সময় কোথা থেকে এক কণ্ঠ ভেসে আসে তার কানে। কি গো পুষ্পরানী, আমায় সঙ্গ রেখে এইখানে নিঃসঙ্গ হয়ে বসে আছো কেন? কণ্ঠটা কানে আসতেই পুষ্পিতা কণ্ঠের মালিককে চিনে যায়। সাথে সাথে সে চোখ তুলে তাকায়। তীব্রকে দেখার সাথে সাথে ওর মুখে হাসি ফুটে ওঠে। সে আর কিছু না ভেবে উঠে দাঁড়িয়ে পড়ে আর তীব্রর বুকে ঝাঁপিয়ে পড়ে। পুষ্পিতার এমন কাজে তীব্র হতভম্ব হয়ে যায়। পুষ্পিতা যে এমন কিছু করতে পারে তা তার ভাবনা থেকে শত মাইল দূরে ছিল, কিন্তু অতঃপর নিজেকে সামলিয়ে নিয়ে নেয়। পুষ্পিতার এমন করার কারণটা কিছুটা ধারণা করতে পেরে মুখে এক চিলকে হাসি ফুটে ওঠে আর সে পুষ্পিতার কানে ফিসফিস করে বলতে থাকে, প্রিয়, তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। আরিহা সোফায় বসে কাজ করছে। মাথাটা বেশ কিছুক্ষণ ধরে বেশ ব্যথা করছে। শরীরও কেমন নেতিয়ে পড়েছে, দুর্বল লাগছে খুব নিজেকে।
আরিহা মনে করে কাজের এত চাপ নেওয়ার ফলে এমনটা হচ্ছে, প্রেশার মেবি আবার লো হচ্ছে। এখন এক কাপ কফি হলে মন্দ হতো না। আরিহা এবার ল্যাপটপ অফ রেখে যেই না উঠতে যাবে, ঠিক এই সময় কেউ ওর সামনে এক কাপ কফি এগিয়ে দেয়। সাথে সাথে আরিহার ভুরুকুটি কুঞ্চিত হয়ে আসে। সে মুখ তুলে উপরে তাকিয়ে দেখে ইহান। আরিহা এবার সন্দেহজনক দৃষ্টিতে ইহানের দিকে তাকায়। ইহান আরিহার দৃষ্টি উপেক্ষা করে বলে, নাও ধরো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরিয়া একবার কাপটির দিকে তাকাচ্ছে, আরেকবার ইহানের দিকে। হুট করে এত কেয়ার নেওয়ার মানে কি তা বোঝার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ এইভাবে থেকে আরিয়া কফির কাপটা হাতে নেয়। কাপটি নিতেই ইহান মুচকি হাসে, তারপর ওর পাশে বসে পড়ে। আরিয়া এবার শান্ত ভঙ্গিতে বলে, কফিতে বিষ মেশাও নেই তো? কথাটা শুনেই ইহান চমকে ওঠে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে নিয়ে বলে, তোমার কেন মনে হয় আমি এমনটা করব? আরিয়া এবার শান্ত ভঙ্গিতে বলে, কারণের কমতি নেই। একে তো তুমি আমায় দুই চোখে দেখতে পারো না, ঘৃণা করো, তার উপর আমি তোমায় জোর করে বিয়ে করেছি, জীবনটাকে বিষাদময় করে দিয়েছি, প্রতিনিয়ত তোমাকে জ্বালাচ্ছি। অবশ্যই জানি তুমি এই সব থেকে এখন বেশ বিরক্ত, আমাকে সহ্য হচ্ছে না, তাই রাস্তা থেকে সরাতে চাচ্ছ হয়তোবা। ইয়ান এবার আহত কণ্ঠে বলে, এতটাই নিকৃষ্ট ভাবো আমাকে? আমি কি এতটাই বাজে? আরিহা এবার কফির মগে একটা চুমুক দিয়ে বলে, এর উত্তর হয়তো আমার কাছে আবার হয়তো নেই, কেননা অতীত আমি ভুলিনি। তোমার করা প্রত্যেকটা কাজ আমার মনে আছে। আমার জানা মতে আমি তোমার চিরশত্রু, তাই আমার ক্ষতি তুমি করতেই পারো। হোয়াট ইজ দ্য বিগ ডিল? কথাগুলো শান্তভাবে বললেও ইহানের বুকে যেন তীরের মতো লাগে। ইহান এবার তাচ্ছিলের হাসি এসে মনে মনে বলে, সব সময় তুমি যে ঠিক হবে তা কিন্তু নয়। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই কফিটা এগিয়ে দিয়েছিলাম। তোমায় ভালোভাবে জানার ক্ষুদ্র প্রচেষ্টা করছিলাম, সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার চেষ্টা করছিলাম। আর তুমি কিনা আমায় এতটা নিচে নামিয়ে দিলে। অতীতের তিক্ততা যে সত্যি বর্তমান নষ্ট করে দেয় তা আজ বুঝলাম। এই ভেবেই এক দীর্ঘ শ্বাস নেয় ইহান। তারপর আরিহার দিকে শান্ত চাহনিতে তাকিয়ে বলে, সব সময় সব ভাবনা ঠিক হয় না আরিহা। সব জিনিস নেগেটিভভাবে না নিয়ে একটু পজিটিভভাবে নিলেও হয়। আজ আমার এই কর্মকাণ্ডের পিছনে কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তুমি। এই বলে চুপ হয়ে যায়। আরিহা এবার মুখ তুলে ইহানের দিকে তাকায়। ইহানের মুখের পানে কতক্ষণ চেয়ে থাকে, অতঃপর বুঝতে পারে আজ ইহানের বলা প্রত্যেকটা কথা সত্য। আরিয়া এবার কিছুক্ষণ চুপ থেকে বলে, বিশ্বাস এমন একটা বস্তু যা সহজে কারো সংস্পর্শে যেতে চায় না, কেননা বিশ্বাস ভাঙা নামক নিকৃষ্ট জীবকে প্রচন্ড রকমের ভয় পায়। তাই তো বিশ্বাস স্থাপন করার আগে তার বডিগার্ড স্বরূপ সামনে এসে দাঁড়ায় চিন্তা ভাবনা, কিন্তু অনেক সময় এটিও লোপ পেয়ে যায়, আর তখন তার উপর ভাঙা নামক জীবের আক্রমণ হয়। ফলে ক্ষত বিক্ষত হয় বিশ্বাস নামক বস্তুটি, আর হারিয়ে যায় অন্ধকার রাজ্যে। ইহান এবার বুঝে যায় আরিয়া কি মিন করতে চাচ্ছে। ইহান কিছু না বলে উঠে দাঁড়ায়, তারপর ধীর পায়ে বেরিয়ে যায় রুম থেকে। তা দেখে আরিয়া সোফায় হেলান দিয়ে চোখটা বন্ধ করে থাকে আর মনে মনে বলতে থাকে, জীবনে দ্বিতীয়বারের মতো কাউকে বুঝতে আমি ভুল করেছি। প্রথমও তুমি ছিলে আর দ্বিতীয় তুমি। গাড়িতেও তোমায় বুঝতে পারিনি আর এখনো না। এ কি হচ্ছে আমার সাথে? আমার ভাবনা কি তুমি নামক মানবের সামনে ধীরে ধীরে লোপ পাচ্ছে? আকাশের বুকে হালকা কালো মেঘ এসে জমা হয়েছে। শীতল বায়ু বইছে বাইরে, চারদিকে পিনপিন নীরবতা। মাঝে মধ্যে ছাদে থাকা বেলি আর জবা ফুলের গাছের পাতাগুলো মচমচ করে উঠছে। ছাদের এক কিনারে পানি শূন্য সুইমিং পুলটি পড়ে আছে। গাছের দুই একটা পাতা সুযোগ বুঝে ফুঁড়ে গিয়ে পড়ছে সেখানে। বর্ষণের ধারা কখন বইবে কে জানে। রেলিং ঘেঁষে এক কোণে ইহান সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে জ্বলন্ত সিগারেটটি ঠোঁটের মধ্যে চেপে ধরে বিষাক্ত ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে সে, সাথে অতীতের তিক্ত স্মৃতিতে ডুব দিচ্ছে, যার জন্য আরিয়া আজ হয়তো চেয়েও ওকে বিশ্বাস করতে পারেনি।
সেদিনের পর প্রায় 1 সপ্তাহ লেগেছিল জনগণের শান্ত হতে। সেই 1 সপ্তাহে ইহানকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছিল, বিভিন্ন সমালোচনার শিকার হতে হয়েছিল, অহেতুক গালি তো লাগাম ছাড়া পেয়েছিল। সে কোনো মতে নিজেকে সামলিয়ে রেখেছিল আর সাথে ঘরে বন্দি করে রেখেছিল। অতঃপর আসল সত্যটা যখন ছড়াছড়ি হয় তখন সকলে হিনাকে নিয়ে ট্রল করা শুরু করে, ওকে অপদস্থ করতে শুরু করে। হিনা এইসব সহ করতে না পেরে জেলে থাকা অবস্থায় আত্মহত্যা করে। এই নিয়েও কম ট্রল হয়নি। এইসব ঝামেলার জন্য আরিয়ার ফ্যাশন শোটি পিছিয়ে যায়। যেহেতু এই অনুষ্ঠানে ইহান আর হিনা দুজনেই জড়িত ছিল, তাই তাদের সাথে হওয়া ঘটনার ইফেক্ট পড়ে এতে। তাই আরিয়া আর বাকি সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে পরিবেশ শান্ত হলেই তারা শোটা হোস্ট করবে। অতঃপর সব শান্ত হতেই শোটি আবার হোস্ট করা হয়। ইহান যেহেতু চুক্তিবদ্ধ ছিল যে তাকে এই শোয়ের মডেলিং করতেই হবে, আর না করলে ওর কেরিয়ার নষ্ট হওয়ার চান্স আছে, সেহেতু তাকে না চাওয়ার সত্ত্বেও সেখানে যেতে হয়। ইহান তখনও আরিয়ার উপর ক্ষেপা। তার ভাষ্যমতে আরিয়া যদি আগেই সকলকে সত্যিটা জানাতো তাহলে হয়তো ওকে এতটা অপদস্থ হতে হতো না। প্রথমত ইহান আরিয়ার প্রতি কৃতজ্ঞ ছিল, কিন্তু অতঃপর ওকে যা সহ করতে হয় তার জন্য আরিয়ার প্রতি রাগ ঘৃণা চেপে বসে। একমাত্র দায়ী সে আরিয়াকেই মানে। রাগ, ক্ষোভ আর ঘৃণার তলে কৃতজ্ঞ শব্দটা যেন চাপা পড়ে যায়। আরিয়াকেও অপমানিত করার তীব্র বাসনা জেগে ওঠে মনে। অতিরিক্ত রাগ মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা হ্রাস করে নেয়, তাকে একদম নিঃস্ব বানিয়ে দেয় আর তাকে অন্ধকারের দিকে ফেলে দেয়। রাগের মধ্যে থাকলে একটা মানুষ যা বুঝে আর যা ভাবে তার জন্যই তার সত্য, এর উপরে আর কোনো সত্য নেই। কেউ দোষী মানে সে তো দোষী। ইহানের বেলায়ও তাই হয়েছে। আরিয়াকে সে দোষী ভেবে এসেছে, বিধায় তার মনে আরিয়ার প্রতি রাগ আর ঘৃণা চেপে বসেছিল। কাজ শুরু হতেই ইহান বিভিন্নভাবে আরিয়ার খোঁজ খবর নিতে শুরু করে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওয়েবসাইট ঘেটেও ইহান আরিয়ার সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। আরিয়ার ফ্যামিলির সম্পর্কেও কোনো তথ্যই সেখানে ছিল না। এর মূল কারণ আরিয়া কখনোই তার ব্যক্তিগত তথ্য শেয়ার করেনি। সকলের কাছে সে একজন রহস্যময়ী নারী। ইহান এবার বাধ্য হয়ে আরিয়ার পেছনে লোক লাগায় ওর ইনফরমেশন বের করার জন্য। তখন সে এতটুকুই জানতে পারে আরিয়ার 2টা ফ্রেন্ড আছে। অনেক চেষ্টা করে সে জানতে পারে আরিয়ার বাবা হচ্ছে বিখ্যাত ব্যবসায়ী আজমির হক। ইহান এইটুকু শুনে অবাক হয়েছিল যে এত বড় একজন ব্যবসায়ীর মেয়ে যে আরিয়া, তা কেন সকলের থেকে লুকিয়ে রেখেছে সে। কিন্তু উত্তরটা সে পায়নি। একদিন আরিয়া ইহানকে নিজের কেবিনে ডাকে। ইহান সেখানে হাজির হতেই আরিয়া শান্ত ভঙ্গিতে তাকে জিজ্ঞেস করে, তা মিস্টার ইহান, আপনি দেখছি আমার ব্যাপারে অনেক ইন্টারেস্টেড। আমার ব্যাপারে জানার জন্য আমার পিছিয়ে লোক লাগিয়েছেন। ইমপ্রেসিভ। এই প্রথম কেউ আরিয়া আহমেদকে জানার জন্য এত উতলিয়ে পড়েছে। তাকে প্রতি ক্ষণে ক্ষণে নজরে রাখা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমার ব্যাপারে কি কি জানলেন? নিশ্চয়ই অনেক বড় তথ্য, তাই না? ইহান এবার মুখ খুলে, জানার তো আরও ইচ্ছা ছিল, কিন্তু তা আর হতে দিলে কই? তার আগেই তো ধরে ফেললে। কিন্তু আফসোস নেই, তোমাকে জানবো এবার কাছ থেকে। আর তুমি করে সম্বোধন করছি, কারণ তুমি আমার থেকে 2 বছরের ছোট। আরিয়া এবার শান্ত ভঙ্গিতে বলে, আপনার সাহস যে বড্ড বেশি তা বুঝতেই পারছি। আমার কেবিনে দাঁড়িয়ে আমার সাথে ফ্লার্ট করছেন? বাহ! আর এই ধারণা রাখবেন না যে আপনি আমাকে জেনেছেন। আমি আপনাকে জানার সুযোগ দিয়েছি বিধায় আপনি আমায় জানতে পেরেছেন। একবার কি ভেবেছেন যে এখানে মিডিয়ার মতো গোয়েন্দারা আমার কোনো ইনফরমেশন বের করতে পারেনি, সেখানে আপনি এত সহজে কিভাবে সব জেনে গেলেন? আপনার সাহসিকতা আমায় মুগ্ধ করেছে বিধায় আপনাকে জানার সুযোগ দিয়েছি। কিন্তু সাবধান করছি, যা জেনেছেন ততটুকুই জানেন। এর বেশি জানতে আসলে আরিহা নামক অগ্নিপিণ্ডের প্রকোপে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবেন।
ইহান সেদিন কিছু না বলে শুধু মুচকি হাসে আর রুম থেকে চলে যায়। এরপর থেকেই ইহান আরিয়ার পিছে লেগে পড়ে। প্রতিদিন ওর কেবিনে ফুল দিয়ে আসা আর ওর জন্য নিজে খাবার নিয়ে যাওয়া শুরু করে। আরিয়াকে বিভিন্নভাবে কেয়ার করা শুরু করে সে। এতে আরিয়া বেশ কিছুটা অবাকই হয়, সাথে বেশ বিরক্ত, কেননা আজ পর্যন্ত কোনো ছেলে তার আশেপাশেও আসার চেষ্টা করেনি। এইসব করা তো দূরের কথা। আরিয়া এবার খোঁজ নিতে শুরু করে ইহান এসব কেন করছে, কিন্তু কিছু জানতে পারেনি। ইহান একদিকে কাজ ঠিক মতো করে যাচ্ছিল আর অন্য পাশে আরিয়ার মন নিজের জায়গা তৈরি করছিল। আরিয়ার মনে ইহানের জন্য জায়গা তৈরি না হলেও ওর সাহস ওকে বারবারই অবাক করত। আরিয়া বেশ অনেকবার ওকে ওয়ার্ন করেছে, কিন্তু ইহান শোনেনি। অতঃপর আরিয়া এইসবে আর মাথায় ঘামায়নি। একদিন ইহান ওর কাছে এসে বলে, আচ্ছা তুমি কি হার্টলেস পাথর? একটা মানুষ তোমাকে খুশি করতে এতটা কষ্ট করছে আর তুমি তাকে দামই দিচ্ছ না, ওর ফিলিংসের দাম দিচ্ছ না। আরিয়া তখন মুখ তুলে তাকিয়ে বলে, ফর মি ফিলিংস আর ভ্যালুলেস। এর কখনোই কোনো দাম হয় না, কেননা ফিলিংস শুধু একটা মানুষকে দুর্বল করে আর কিছুই না। এর চেয়ে ভালো মানুষকে দাম দেওয়া। কেননা আপনি যদি মানুষকে দামই দিতে না জানেন, তাহলে এইসব ফালতু ফিলিংস দিয়ে আপনার কি কাজ? ইহান তখন শান্ত কণ্ঠে বলে, তাহলে আমার দাম কি তোমার কাছে আছে? আরিয়া তখন শান্ত গলায় বলে, আপনি এখন আসতে পারেন। বাবা মার ছায়া নেই বলেই যে তাদের ভালোবাসা থেকে তারা বঞ্চিত তা কিন্তু না। অনেকের বাবা মা থাকা সত্ত্বেও তারা তাদের কাছ থেকে সেই সামান্যটুকু ভালোবাসাও পায় না। এক সময় সমাজও পরিহাস করে সেই অভাগাদের। পরিশেষে তারা হয়ে ওঠে কলঙ্কিত। ইহান আর কিছু না বলে বেরিয়ে আসে। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন ঘনিয়ে আসে। এই কাল বাদে পরশুই অনুষ্ঠান। আরিয়া এবার খুব সূক্ষ্মভাবে নিজের কাজ করতে থাকে, সবকিছু নিজের হাতে সামলাতে শুরু করে। এর মধ্যে দরকারি কিছু জিনিস লাগবে বলে আরিয়া বেরিয়ে যায়। জিনিসগুলো কাছেই পাবে বলে গাড়ি নেয়নি সে। দরকারি সব জিনিস কিনে সে রাস্তার এই পারে সে দাঁড়ায় রাস্তা পার হওয়ার জন্য। এমন সময় পাশেই অবস্থিত পার্কের দিকে নজর যায়। কয়েকটা ছেলে মেয়ে পার্কের বাইরে ময়লা টোকাচ্ছে। এদেরকে সাধারণ ভাষায় টোকাই বলে সম্বোধন করা হয়। এদের মধ্যে একটা বাচ্চা ছেলে একটা সুখী পরিবারের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। পার্কের এক কোণে ওর বয়সী একটা মেয়ে খেলছে। খেলা শেষে যখন সে তার বাবা মার কাছে যায়, তখন তারা তাকে আদরে ভরিয়ে দিচ্ছে। ছেলেটা অপলক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে একজন সাহেব ধরনের লোকের সাথে ওর গায়ের ছোঁয়া লেগে যায়, আর সেই লোকটি তাতে প্রচন্ড ক্ষেপে যায় আর ছেলেটিকে কষি এক থাপ্পড় মেরে কিছুটা গাল মন্দ করে চলে যায়। ছেলেটি সেখানে দাঁড়িয়ে থেকে কান্না করতে শুরু করে। তখন ওদের গ্রুপের একজন এসে ওকে বলে, অনাথের ভাগ্যে বাবা আমার ভালোবাসাও না, বরং লাথি আর থাপ্পড়ে জোটে। আরিয়া তখন অপলক দৃষ্টি থেকে সেদিকে তাকিয়ে থাকে। চোখের কোণে হালকা পানি জমে আসে। আরিয়া কোনো মতে চোখের পানি আড়াল করে বেখিয়ালি ভাবে রাস্তা পার হতে নেয়। এমন সময় একটা গাড়ি ফুল স্পিডে ওর কাছে চলে আসে। আরিয়া কিছু বোঝার আগেই ওর হাতে টান পড়ে আর আরিয়া কাউকে বুকের উপর গিয়ে পড়ে। তার হৃদয়ের স্পন্দন কানে আসতেই সাথে সাথে আরিয়া একদম সর্বশান্ত হয়ে যায়। মনের মধ্যে এক শীতল হাওয়া বয়ে যায়। একটু আগের অশান্ত আরিয়া হয়ে ওঠে একদম শান্ত আর নীরব। নিজের মধ্যে চলতে থাকা তুফান বন্ধ হয়ে যায়। নিজের সকল কষ্ট মিলিয়ে যেতে থাকে। কেন এমন হলো সে বুঝতে পারছে না। সেই বুকের মালিকটি এবার আরিয়াকে নিজ থেকে সরিয়ে দেয়। আরিয়া এবার মুখ তুলে তাকাতেই এক অনাকাঙ্ক্ষিত মানুষের চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। আরিয়া এবার মুখ তুলে তাকাতেই এক অনাকাঙ্ক্ষিত মানুষের চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। সে বরং আর কেউ নয়, ইহান। আরিয়া অপলক দৃষ্টিতে ইহানের মুখের পানে তাকিয়ে থাকে। ইহান ওকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে রাস্তার ওপারে নিয়ে আসে। তারপর কর্কশ কণ্ঠে বলে, এত তো জ্ঞানী জ্ঞানী কথা বলো আর ম্যাচুরিটি দেখাও তো,
রাস্তা পার হওয়ার সময় কি এইসব জানালা দিয়ে দৌড়ে পালাই? এখনই তো অঘটন ঘটে যেত। আমি ঠিক সময় না আসলে কি হতো বুঝতেছো? আরিয়া কিছু না বলে শুধু ইহানের মুখের পানে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করতে থাকে একটু আগে ঠিক কি হয়েছিল ওর সাথে। অতঃপর বুঝতে পেরে কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। ইহান এবার হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে আর বিড়বিড় করতে থাকে। কি হলো এইটা? আমি ওকে বাঁচালাম আর ও থ্যাঙ্কস না বলে চলে গেল। ইজ শি ম্যাড অর হোয়াট? যদি আমি না বাঁচাতাম তখন কি হতো? বাই দ্য ওয়ে, আমি ও ব্যাপারে এত ভাবছি কেন? হু দ্য হেল ইজ শি টু মি? এইসব ফালতু বিষয়ের প্রতি গুরুত্ব না দিয়ে আসল কাজে লেগে পড়, বেশি সময় নেই আর। আরিয়া রকিং চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ করে। মনের মধ্যে হাজারো প্রশ্ন উকিঝুঁকি করছে, কিন্তু কোনোটির উত্তর তার কাছে নেই। সবই যেন ধোঁয়াশা। এই প্রথম আরিয়া এত দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগছে। হিসাবের সমীকরণ যেন আজ তার মিলছেই না। আরিয়া এবার তার মাথাটা চেপে ধরে আর বিড়বিড় করতে থাকে। কি হচ্ছে আমার সাথে এসব? কেন আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না? কেন বুঝতে পারছি না ইহানের বুকে মাথা রাখতেই আমার অশান্ত মন শান্ত হয়ে গেল? ছোটবেলা থেকে যে ঝড় আমার মধ্যে বইছে তা পরক্ষণে কিভাবে শান্ত হলো? যে শান্তিটা এতটা বছর ধরে খুঁজে আসছি, আজ তা কয়েক মিনিটের ব্যবধানে আমার শরীরে শীতল বায়ুর মতো বয়ে গেল। আমার অন্তরালে কি তাহলে অন্যের বসবাস তৈরি হতে শুরু করেছে? আরিয়া কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। আরিয়ার মন এতটা বছর ধরে যতটা না অশান্ত ছিল, এখন তার চেয়েও বেশি অশান্ত হয়ে উঠেছে। নিজের মধ্যে সেই অশান্তি আবার অনুভব করছে। তীব্র আকাঙ্ক্ষা যেন বারবার এসে হানা দিচ্ছে ওর মনে। পারছে না নিজেকে সামলাতে। আজকে ফ্যাশন শুটই হোস্ট করা হয়েছিল। চারদিকে মানুষের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। মডেলরাও রেডি। আরিয়া সবকিছু ভালোভাবে চেক করছে, কোনো জায়গায় কোনো কমতি আছে কিনা। দেখতে দেখতে অনুষ্ঠানটি শুরু হয়ে যায়। একে একে সকলে এসে মডেলিং করে। আরিয়ার ডিজাইন করা জামাগুলো প্রদর্শন করতে থাকে। ড্রেসের ডিজাইন দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়। এদিকে ইন্সপেকশন করতে কয়েকজন লোক আসে। আরিয়ার ড্রেসগুলো আগে থেকেই একটা রুমে সাজিয়ে রেখেছিল। ইন্সপেকশন অফিসাররা ড্রেসগুলো দেখতে থাকে। ড্রেসের কোয়ালিটি, মান, ফেব্রিক সকল কিছু চেক করতে থাকে। সকল ড্রেস দেখার শেষে যখন লাস্ট ড্রেসটা তারা দেখতে যায়, তখন কিছু ত্রুটি বেরিয়ে আসে। সাথে ফেব্রিক্স আর মানও নিম্নমানের বের হয়। তা দেখে সকলে রেগে যায় আর আরিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মাঝে একজন বলে ওঠে, আরিয়া ফ্রড, ও অসৎ উপায় ব্যবসা করছে, জনগণদের ঠকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই নিয়ে মাতামাতি শুরু হয়ে গেল। এইদিকে আরিয়া বুঝে উঠতে পারছিল না এসব কিভাবে হলো। সে তো সবকিছু নিজ হাতে চেক করেছিল। আরিয়া এবার আবার চেক করে এইসব কিভাবে হলো। অতঃপর চেক করে বুঝতে পারলো এটা ট্রায়াল দেখার জন্য বানানো ড্রেসটি। ট্রায়ালের জন্য বানানো বলে এটি নিম্নমানের কাপড় দিয়ে বানানো হয়েছিল। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই ডিজাইনারকে একটা ট্রায়াল ড্রেস বানাতে হয়, যাতে সে পরখ করতে পারে যে ড্রেসটা আসলে বানালে কেমন লাগবে, এর মধ্যে কোনো পরিবর্তন করতে হবে কিনা। অতঃপর সব ঠিক হলে ড্রেসটি চূড়ান্ত পর্যায়ে যায় আর পরিকল্পনার মাফিক বানানো হয়। কিন্তু এইখানে এই ড্রেসটি কিভাবে আসলো সেটাই আরিয়া বুঝে উঠতে পারছে না। তার উপর যে ড্রেসটা সকলকে প্রদর্শনের জন্য আনা হচ্ছিল, ওইটাই বা কই? এইদিকে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সকলেই আরিয়াকে দোষারোপ করা শুরু করছে। কিভাবে যেন প্রেস মিডিয়ার কানে নিউজটি চলে যায় আর তারাও এই নিউজটি নিয়ে মেতে ওঠে। আরিয়া অনেক কষ্টে সবকিছু সামাল দেয়। ইন্সপেকশন অফিসারদের বুঝায় এইখানে সামান্য ভুল হয়েছে, ড্রেসটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। আরিয়া একটু টাইম চায় সবকিছু ঠিক করার। তারা আরিয়াকে অনেক আগে থেকে চেনে বলে তারা আরিয়াকে একটু টাইম দেয়। আরিয়া সেই সময়ের মধ্যেই সবকিছু ম্যানেজ করে ফেলে। ভাগ্যিস ও সকল ড্রেস ডাবল করে বানিয়ে রেখেছিল, যার ফলে
ও যার জন্য সে দ্রুত সবকিছু নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। অতঃপর অফিসাররা অ্যাপ্রুভ করে আর আরিয়াকে বলে এইসব বিষয় নিয়ে আরো কেয়ারফুল হতে হবে, এইসব বিষয় এত হেয়ালিপনা না করতে। এদিকে প্রেসের সামনেও সব ক্লিয়ার করা হয় আর তারাও শান্ত হয়ে যায়। আজ একটুকু জন্য আরিয়ার মান সম্মান ধুলোয় মেশেনি। যদি আজকে এইসব ক্লিয়ার না হতো তাহলে হয়তো আরিয়ার গড়া এত কষ্টের প্রতিষ্ঠান চোখের পলকে মাটিতে মিশে যেত। সকালের যাওয়ার পর আরিয়া নিজের কেবিনে মাথা চেপে বসে থাকে। আজকের কথাগুলো বেশ পীড়া দিচ্ছে ওকে। কিভাবে এইসব হলো সে তাই বুঝে উঠতে পারছে না। আজ যে সে পুরোপুরি ভাবে নিঃস্ব হয়ে যেত, এই নিয়ে আরিয়ার কোনো সন্দেহ নেই। এইসব ভেবে আরিয়ার মাথা ফেটে যাচ্ছে। এমন সময় ইহান ওর কেবিনে আসে। তারপর তার ছেলে হাসি এসে বলে, তো মিস আরিহা, এমন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে কেমন লাগছে তোমার? নিশ্চয়ই অনেক ভালো। এবার বুঝলে সময়ের সামান্য ব্যবধান জীবনের অনেক কিছু কেড়ে নিতে পারে। ইহানের আওয়াজ কানে আসতে আরিয়া মাথা তুলে ইহানের দিকে তাকায়। তারপর কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তার মানে তুমি এই ড্রেসের অদল বদল করেছিলে, কিন্তু কেন? ইহান এবার রেগে গিয়ে বলে, নিজেকে জিজ্ঞেস করো না কেন। এই সময়ের ব্যবধানের জন্যই আমায় পুরো এক সপ্তাহ অনেক কিছু সাফার করতে হয়েছিল। নিজের মান সম্মান ধুলোয় মিশতে দেখতে হয়েছিল, অপদস্থ হতে হয়েছিল। তুমি যদি আগেই সব ক্লিয়ার করতে তাহলে আমায় এত কিছু সহ্য করতে হতো না। তাই তোমাকেও বোঝাতে চেয়েছিলাম, সামান্য সময়ের ব্যবধানে মানুষের জীবন পুরোপুরি পাল্টে যেতে পারে। তাই আমি ইচ্ছে করে ড্রেসটা সরিয়ে দিয়েছিলাম, যাতে তুমি সামান্য হলেও বুঝতে পারো মিথ্যে অপবাদ বহন করতে কেমন লাগে। আর এতে আমি সক্ষম। তুমি যে এই অপবাদ থেকে উঠে যেতে পারবে তা আমি জানতাম, কেননা তুমি সকল ড্রেস ডাবল করে বানাও, যার জন্য তুমি নিজেকে প্রুভ করতে পারতে। আমি শুধু তোমাকে সেই অনুভূতিটা অনুভব করাতে চেয়েছিলাম, যা আমি পেরেছি। যতই হোক, একটা মেয়ের সম্মান তো পুরোপুরিভাবে মিশিয়ে দিতে পারি না। আরিয়া এবার শান্তভাবেই বলে, তো আমার পিছে এতদিন ঘুরঘুর করে আমার মাইন্ড ডাইভার্ট করতে চেয়েছিলেন, তাই তো? যাতে আমি মনে করি ইউ লাইক মি অর ইউ লাভ মি, আর আপনার আসল মতলবের দিকে আমার নজর না যায়, রাইট? ইহান হেসে বলে, একদম ঠিক। তোমাকে আর আমি ভালোবাসবো? দ্যাট ইজ ইম্পসিবল। আই জাস্ট হেট ইউ। তোমার ছায়াও আমার সহ্য হয় না। সেখানে তোমাকে ভালোবাসা তো দূরের কথা। আমি যা করেছি সবই ছিল প্রতিশোধের অংশ, কিন্তু তাও আমি তুলনামূলকভাবেই কমই নিয়েছি। আমার মতো তোমায় এত কিছু সহ্য করতে হয়নি। সো থ্যাঙ্ক টু মি। আরিয়া এবার মুচকি হেসে বলে, তা তো দিব ইহান বেবি। এত কষ্ট যখন করেছো তার ফল তো তুমি অবশ্যই পাবে। একটু সবুর ধরো। কিন্তু আজ শুধু এতটুকু জেনে নাও যে আই লাভ ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু অলসো লাভ মি। নাও বাই। এই বলে আরিয়া আর কিছু না বলে নিজের ব্যাগ আর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। আর ইহান হতবম্ব হয়ে আরিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি বলে গেল সে? মানে কি? এদিকে আরিয়া ড্রাইভ করছে আর মনে মনে বলছে, কাজটা ঠিক করনি। আজ তুমি আমার সেলফ রেসপেক্টের উপর আঘাত করেছো। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু নিজের সেলফ রেসপেক্টের উপর কোনো আঘাত আমার সহ্য হয় না। এর ফল তো তুমি পাবেই। যে গল্পের সূচনা তুমি করেছো তার ইতি আমি টানবো। স্বেচ্ছায় আমার জীবনে এসেছো তুমি। ভালোবাসা নিয়ে যখন অধিকার দেখিয়েছো তখন তো আর পিছপা হতে পারবে না তুমি। গেট রেডি ইহান মাহমুদ, আর ইহা নামক পিঞ্জিরাতে বন্দী হওয়ার জন্য। এর কিছুদিন পরেই আরিয়া ইহানকে কিডন্যাপ করে আর তাকে নিয়ে সোজা হাজির হয় কাজী অফিসে। এর পরের কাহিনী আপনাদের সকলের জানা। নিজের শরীরের তরল জাতীয় কিছু অনুভব করতেই ইহান অতীতের তিক্ত স্মৃতি থেকে বেরিয়ে আসে। চারপাশে তাকিয়ে দেখে সে ছাদে। চারদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইহান এবার আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আসলে কি ভুলটা তোমার ছিল, নাকি আমি কি ভুল বুঝেছিলাম তোমায়? হ্যাঁ, আমি ভুল বুঝেছিলাম তোমায়। সেই দিন তোমার দোষ ছিল না, কিন্তু তাও আমি
তোমায় দোষ দিয়ে গিয়েছিলাম। তুমি যদি সেই দিন সত্যিটা সবাইকে না জানাতে, তাহলে আমার ক্যারিয়ার তো সেখানেই শেষ হয়ে যেত। লাইফ টাইমের জন্য রেপিস্টের ট্যাগ লেগে যেত আমার গায়ে। সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে বেড়াতে হতো আমায়। এইটা কখনো ভাবিনি যে যেখানে আমি সামান্যটুকু অপবাদ, অপমান, অপদস্থতাই নিতে পারছিলাম না, সেখানে সারা জীবন কিভাবে এই সব বয়ে বেড়াতাম। রাগ আর ঘৃণায় অন্ধ হয়ে গিয়েছিলাম, যার জন্য ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। খুব অন্যায় করে ফেলেছি, তাই না? দিনের পর দিন ঘৃণায় তো করে গেলাম, অথচ তুমি ঘৃণা পাওয়ার মতো কোনো কাজই করনি। প্রথম দিন হতে তোমার জন্য পুষে রাখা ক্ষোভ থেকেই এত কিছু। আচ্ছা, সব ভুলে কি নতুন করে সব শুরু করা যায় না? হ্যাঁ যায়, অবশ্যই যায়। কালকে থেকে নতুন এক অধ্যায় শুরু হবে। ইহানের নতুন রূপ দেখবে তুমি। এই বলে হালকা হাসে সে। বৃষ্টিতে ভেজার ফলে গায়ের টি শার্টটি পুরো লেপ্টে গিয়েছে। চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। হুট করে ইহানের মাথায় একটু প্রশ্ন জেগে ওঠে, আর সে ভাবতে থাকে, আরিহা আমায় বিয়ে কেন করেছিল? ভালোবেসে, নাকি প্রতিশোধ নিতে, নাকি অন্য কিছুর জন্য? আরিহা কি আদৌ আমায় ভালোবাসে?